তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অদ্ভুত অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের খবর বলছে 22 তারিখ নাগাদ তিনি ভারতে আসতে পারেন, তার জন্য হোটেল ফোটেল সব দেখা হচ্ছে। কিন্তু গতকালকে এই পরশুদিনকে আমাদের শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল পরিষ্কার জানালেন যে তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে এখনো ভারত সরকার কিছু জানে না। এখন দেখুন, উনি আসছেন কার সঙ্গে দেখা করতে? মোদিজির সঙ্গে দেখা করতে। মোদিজি 22-23 তারিখ নাগাদ সময় দিতে পারবেন কি না সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। মানে মোদিজি জানেনই না। একটা সফর, রাষ্ট্রপ্রধানের যদি সফর হয় তাহলে অনেক দিন আগে থেকে তার ব্যবস্থাপনা হয়। যার কাছে যাচ্ছেন তার সময় হবে কিনা, তার সময় অনুযায়ী আমি এই নয় যাই মাসির বাড়ি চলে গেলাম, মাসি এলাম দাওয়াত খেতে, এ তো হয় না। এখন এই যে 28 তারিখ নাগাদ আবার উনি বেরিয়ে যাবেন বিদেশ, উনি ফিরবেন 8 তারিখ না 9 তারিখে ফিরেই তারপরে হচ্ছে ব্রিক্স আছে, ব্রিক্সের সম্মেলন নিয়ে তিনি ব্যস্ত হয়ে যাবেন। এই যে বাংলাদেশ বারবার ব্রিক্স 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 করছে, ব্রিক্সের কিন্তু সদস্য বাংলাদেশ নয়, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ব্রিক্সের সদস্য কিন্তু 5টা দেশ। এই 5টা দেশের বাইরে যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে আন্তর্জাতিক, সেই অর্গানাইজেশনের সভাপতিদের। তার মধ্যে বাংলাদেশের সভাপতি, বিমস্টেকের সভাপতি হচ্ছেন এবছর তারেক রহমান, মানে বাংলাদেশে। এখন সেই হিসেবে তাকে ডাকা হচ্ছে। তিনি ব্রিক্সের কেউ নন কিন্তু। ব্রিক্সে যাবেন না, ব্রিক্সে যাবেন না। ব্রিক্স হচ্ছে একটা মঞ্চ, সেই মঞ্চে সবাইকে ডাকা হচ্ছে। তার মানে আপনি ব্রিক্সের অংশ নয়, এটা একটা ভুল ভাবা হচ্ছে। তো যাই হোক, এখানে নাকি সব হোটেল ফোটেল তার জন্য দেখা হচ্ছে, সমস্ত কিছুই বাংলাদেশের মিডিয়ায় দেখানো হচ্ছে। অথচ কালকে আপনাদের উপরাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা শামা ওবায়েদ, তিনি পরিষ্কার বলে দিলেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, আমরা ভাবনা চিন্তা করছি, হতেও পারে নাও হতে পারে। তাহলে এখনো পর্যন্ত এই যে দোলাচলটা রয়েছে, দোলাচলটা কিন্তু জিয়ে রেখে দিয়েছে কিন্তু বাংলাদেশ। তবে আমি বলেছি আমার বিশ্বাস তারেক রহমান আসবেন না। এলি যে প্রশ্নের সম্মুখীন হবে সেই প্রশ্নগুলো তার পক্ষে খুব অস্বস্তিকর। আর এখানে এলে পরে আপনাকে যে চেপে ধরবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যিনি এখানে বসে আছেন সার্জিও গোর, তিনিও কিন্তু একই সঙ্গে চেপে ধরবেন। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনে মিলিয়েই মুচলেখা লিখিয়েছিল এই 10টি পয়েন্টে। এই দুজনেই কেউ ছাড়বে না, তার একটা ভয় রয়েছে। আবার এদিকে আসবেন, ওদিকে আবার বিএনপির লোকজন, আমাদের ওই কচিকাজ সংসদের লোকজন যারা আছে তারা আবার গরম গরম ভাষণ দিচ্ছে। যারা বলতো না চোখে চোখ রেখে কথা বলবো, আমাদের আইন, আমাদের কথাই আমাদের আইন, নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তৃতা ছেড়েছেন, আমরা বেঁচে থাকতে হাসিনা দেশে ঢুকতে পারবে না। কি রে বেটা, এই যে পরাগ জৈন গেল, উনি গিয়ে তো ঘুরে টুরে এলেন 2-3 দিনের সফর করে। এই যে আমাদের রাষ্ট্রদূত যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এদিক ওদিকে মিটিং করছেন, তা আপনারা কোথায় গেছেন? আপনারাই তো বলেন সমান মর্যাদার কথা, সমান চোখে চোখ রেখে কথা বলার কথা, ভারতকে খেয়ে নেবার কথা। অথচ ভারতের কাঁচা লঙ্কার ডাঁটা যদি না হয় না, তাহলে পরে আপনাদের বেঁচে থাকা মুশকিল হবে। যেমন গতকালকেই না পরশু দিনকে কালের কণ্ঠে বেরিয়েছে, পাইপলাইনে ভারত থেকে এলো 82 লাখ লিটার ডিজেল। তাহলে এক হাতে কাটোরা আর এক হাতে আঙুল, মানে এই আঙুল দেখাবো তোমায় মেরে ফেলে দেবো, তারপরেই কাটোরা এগিয়ে দেবো। বুঝ দেখে তোরা লঙ্কা দিচ্ছে, কাঁচা মরিচ দিচ্ছে, কিছু আমাদের ডিজেল দিন, এরপর বলবে গ্যাস দিন,
এখন আপনাদের দেশে গ্যাসের যে অবস্থা, সেই গ্যাসের অবস্থা বলতে গেলে তো একটা টার্মিনাল তো গেছে, তারপর আবার শুনছি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট বোধহয় গেছে। দেশের মানুষের অবস্থা দুর্বিষহ, আর আপনারা কি করছেন? দেদার টাকা টাকা ছাপাচ্ছেন, দেদার টাকা ছাপাচ্ছেন। টাকা ছাপানো হয় কি করে? টাকা ছাপানো হয় আপনার মজুদ যা সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এখন বাংলাদেশের মজুদ সোনা কত আছে আমি বার করেছি। বাংলাদেশের মজুদ সোনা আছে আপনার, বাংলাদেশ হোল্ডস এ ফিজিক্যাল গোল্ড রিজার্ভ 14.28 টন মাত্র, managed by Bangladesh Bank, valued at approximately 1.84 billion, which accounts for a small fraction of nation's total international reserve. 1.84 billion, আর আছে কত? 14.28 টন। আর ভারতের কত হয় জানেন? ভারতের সোনা, জমা সোনা 650 টন। এছাড়া আছে ট্রেজারি বন্ড। আপনারা ভারত দখল করবেন। আপনারা নিজেদের অবস্থা জানেন না। আপনারা গুগল ঘেটে দেখেছেন যে আপনার কত সোনা আছে? সাথে আমি বলেছিলাম আপনাদের টাকাগুলো তুলে নিন, এরপরে আর টাকা পাবেন না। কারণ টাকা ছাপিয়ে যে অবমূল্যায়ন হচ্ছে টাকার, এরপরে উগান্ডার মতো অবস্থা হবে। ওই বাজারের ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়ে আপনাদের 10,000 টাকা কেজি কাঁচা লঙ্কা, 5,000 টাকা কেজি হচ্ছে আপনার পটল, এই তো হবে। তো তখন রেশনের ব্যাগ, এক হাতে রেশনের ব্যাগ থাকবে আর এক হাতে টাকার ব্যাগ থাকবে, যদি এইভাবে চলতে থাকে। তো এর মধ্যে আবার বাংলাদেশ আর ভারতের সঙ্গে শত্রুতা করে চলেছে। আমি যাব না, আমার কাছে নত হতে হবে। আমি বলেছি যে প্রভু, আপনাকে আর কোনো চিঠি পাঠানো হবে না। ওই যে মাঝে রটেছিল না যে আমাদের দীনেশ ত্রিবেদীর হাত থেকে একটা চিঠি পাঠানো হচ্ছে হাত দিয়ে, তাকে আমন্ত্রণ জানিয়ে। আমি বলেছিলাম সম্পূর্ণ ভুল। আর ভারত বলবে না যে প্রভু এবার পদধূলি দিন একবার ভারতবর্ষে এসে, যেন আপনি ভারতবর্ষে এসে ভারতবর্ষের কৃপা করছেন। তা আর হবে না। তারেক রহমানের কফিনে শেখ পেরে পড়ে গেছে, আর উদ্ধারের আশা নেই। ভারত সরকার যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট সুযোগ দিয়েছে। আমি বলে দিচ্ছি, শেষ কফিনে পেরেক পড়ে গেছে তারেক রহমানের। আর ওই কফিন ছেড়ে তার বেরোবার সাধ্য নেই। তার লন্ডনের টিকিট যত তাড়াতাড়ি কাটে সস্তায় পেয়ে যাবেন। আজ হোক, 2 মাস 4 মাস বাদে হোক, লন্ডন তাকে ফিরতেই হবে। আর বাকি যে ছুটকো ছাটকা আছে সব করা দেখবেন হাওয়া হয়ে যাবে। তো ভবিষ্যতে রাজনীতি খুব ঘোলাটে, খুব ঘোলাটে। শেখ হাসিনা যে কোনো দিন ফিরে যাবেন। তার যে কর্মীরা আছেন, নেতা আছেন, তারা সব কলকাতায় জড়ো হয়ে গেছে। সব কিছু নিউ দিল্লি আছে, কিছু কলকাতা আছে, সব এক এক করে ফিরবেন। নানক, তার একটা ইন্টারভিউ দেখলাম নানক সাহেবের, তিনিও বললেন আমরা সব প্রস্তুত, উনি নির্দেশ দিলেই আমরা দেশের দিকে রওনা দেবো। তার মানে শেখ হাসিনা জানেন কোন সময় তাকে ফিরতে হবে। ওই জন্যই বলছি, হয়তো আগস্টের শেষের দিকেই হয়তো তিনি নির্দেশটা দিতে পারেন, হয়তো সেপ্টেম্বরের গোড়ায় গিয়ে তিনি ঢুকবেন। তাহলে আপনারা এখন এই যে দেশটার হাল করেছেন, সেই দেশটার হালকে উন্নত করতে গেলে একমাত্র ওই শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। এবং মানুষ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেয়ার আগে কি একটি রাজনৈতিক টাইম বোমা রেখে গেলেন সালাউদ্দিন আহমেদ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের। ঢাকার নির্ভরযোগ্য সূত্রের দাবি, দায়িত্ব ছাড়ার আগে দেশের পুলিশ প্রশাসনের নিচুতলা পর্যন্ত একটা বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে সালাউদ্দিন আহমেদের তরফ থেকে, তার মন্ত্রক থেকে। সেই বার্তাটিতে বলা হয়েছে আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের চিহ্নিত করো, ধরো এবং জেল ভরো। এটি যদি কেবল আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হতো তাহলে প্রশ্ন ওঠার বিশেষ কারণ ছিল না। কিন্তু অভিযোগ হচ্ছে অপরাধের নির্দিষ্ট প্রমাণ নয়,
তার রাজনৈতিক পরিচয়ই অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের প্রধান মাপকাঠি হয়ে উঠতে পারে। আরও বিস্ফোরক খবর, এই নীতি নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সালাউদ্দিন আহমেদের তীব্র মতবিরোধ হয়েছে। একদিকে সালাউদ্দিন আহমেদের অবস্থান, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেয়া যাবে না। অন্যদিকে তারেক রহমান বুঝতে শুরু করেছেন বাংলাদেশে আগামী 5 বছর স্থিতিশীলভাবে সরকার চালাতে হলে শুধু জামায়াত, এনসিপি কিংবা বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ সামলালেই হবে না, ভারত এবং আমেরিকার কৌশলগত উদ্বেগকেও গুরুত্ব দিতে হবে, যে উদ্বেগের কথা জানিয়ে গেছেন কয়েকদিন আগে ঢাকায় গিয়ে সার্জিও গোর, এবং তারপরে ভারত থেকে এসছেন সেখানকার রয়ের প্রধান পরাগ জৈন এবং তার সঙ্গে কিছু অফিসার, এবং শুধু তাই না, তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর আলোচনার মধ্য দিয়েও এই কথাই প্রমাণ হয়েছে। এবং পরে আবার সার্জিস গোর তিনি দিল্লিতে অজিত ডোভালের সাথে বৈঠক করেছেন, 2 দিন বৈঠক করেছেন পররাষ্ট্র দপ্তরের সাথে, ভারতের পররাষ্ট্র দপ্তর। আর এই সব সমীকরণের কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম, শেখ হাসিনা। তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেয়া নিছক প্রশাসনিক রদবদল নয়? এর পেছনে কি লুকিয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথ নিয়ে তারেক ও সালাউদ্দিনের মধ্যে মৌলিক সংঘাত? চলুন বিষয়টি ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রকাশ্যে যে দেখা যাচ্ছে যে বিষয়গুলি, অর্থাৎ যাচাইযোগ্য ঘটনাগুলি দেখে নেওয়া যাক। আগস্টের শুরুতেই সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার কারণে সারা দেশের পুলিশকে সতর্ক রাখা হয়েছে। 2রা আগস্ট এইটা তিনি খবরটা পাঠান। অথচ তার পরের দিনই তিনি বলেন 5 আগস্টকে কেন্দ্র করে নাশকতা করার মতো সাংগঠনিক ক্ষমতা আওয়ামী লীগের আর নেই। অর্থাৎ একদিকে তিনি বললেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, তার জানাজা হয়ে গেছে, অন্যদিকে সেই ধ্বংস হয়ে যাওয়া দলকে আটকাতে গোটা পুলিশ প্রশাসনকে তিনি সতর্ক করে দিচ্ছেন। কি অদ্ভুত বৈপরীত্য! এরপর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে আসতেই সালাউদ্দিন আরও কঠোর ভাষা ব্যবহার করেন। তার বক্তব্যের সার কথা ছিল আওয়ামী লীগ শেষ, দলটি দিল্লিতে সমাধিত এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দেবে না। তিনি ভারতকে হাসিনা কার্ড খেলার অভিযোগেও অভিযুক্ত করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঠিক সেই একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে আবার তিনি মিটিংয়ে বসছেন। তার মানে দেখা গেল যে সব পুলিশ ফাঁড়িতে আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ, তারেক সালাউদ্দিন ঝগড়া এবং ভারত আমেরিকার চাপ, এই 3টি বিষয় স্বাধীনভাবে প্রমাণিত নয়। তাই ভাষায় আমরা বলেছি সূত্রের দাবি, কারণ এই বিষয়টা একেবারে কার্পেটের নিচে রেখে দেওয়া হয়েছে। কিন্তু কার্পেটের নিচে ঢুকিয়ে রাখলেই যে খবরগুলো মিথ্যে হয়ে যায় তা তো নয়। সুতরাং এটাই হচ্ছে যাওয়ার আগে তারেক রহমানের সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একটি বড় চাল দিয়ে চলে গেলেন সালাউদ্দিন আহমেদ। তিনি অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন। আপাত দৃষ্টিতে দেখুন, এটা মন্ত্রিসভার একটা সাধারণ রদবদল। একজন মন্ত্রী এক দপ্তর থেকে অন্য দপ্তরে যাচ্ছেন, এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু বাংলাদেশের ক্ষমতার অলিন্দ থেকে যে খবর পাওয়া যাচ্ছে তা যদি সত্যি হয়, তাহলে ঘটনাটি নিছক প্রশাসনিক রদবদল নয়, এর পেছনে আছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়ে এক গভীর সংঘাত,
বিএনপির দলের মধ্যেই। নির্ভরযোগ্য সূত্রের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার আগে সালাউদ্দিন আহমেদ দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও ফাঁড়িতে নির্দেশ দিয়ে গিয়েছেন, আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের খুঁজে বার করো, গ্রেপ্তার করো এবং জেল ভরো। আর এই নির্দেশ নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যেটাকে সাধারণ ভাষায় বলা যায় ঝগড়া। যে সালাউদ্দিন আহমেদ নিজেকে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর পর সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী মনে করতেন এবং সেটা তিনি বলতেনও, প্রচারও করতেন, সেই বিষয়টি একেবারে ঘেঁটে গেছে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তিনটি। সালাউদ্দিন আহমেদ কি সত্যিই বিদায়ের আগে শেষ খেলাটি খেলে গেলেন? তারেক রহমান কেন আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করার বদলে কিছুটা রাজনৈতিক জায়গা বা স্পেস দিতে চাইছেন? এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার সঙ্গে এই সংঘাতের সম্পর্ক ঠিক কোথায়? প্রথমে একটা সতর্কতা দিয়ে রাখি, পুলিশকে দেয়া কথিত গোপন নির্দেশের কপি আমি পাইনি, কিন্তু তারেক সালাউদ্দিনের ব্যক্তিগত ঝগড়ার কোনো সরকারি নথি সেটাও এখনও প্রকাশ্যে আসেনি। ফলে এগুলোকে প্রমাণিত সরকারি তথ্য যদি কেউ না বলতে চান, আমার তাতে আপত্তি নেই। আমরা কিন্তু তথ্যটি সূত্রের দাবি হিসেবে, নির্ভরযোগ্য সূত্রের দাবি হিসেবে গ্রহণ করে তার রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করছি। তবে প্রকাশ্য ঘটনা প্রবাহের সঙ্গে এই সূত্রের বক্তব্যের বেশ কিছু অদ্ভুত মিল রয়েছে। দেখুন, আগেই বলেছি 2রা আগস্ট সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে বলেছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার খবর পেয়ে সারা দেশের পুলিশকে সতর্ক করা হয়েছে। কবে বলেছিলেন? 2রা আগস্ট। পরের দিন তিনি আবার বলেন আওয়ামী লীগের বড় ধরনের নাশকতা ঘটনার ক্ষমতা আর নেই। অর্থাৎ একদিকে তিনি দলটিকে রাজনৈতিকভাবে মৃত বলছেন, অন্যদিকে পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখছেন। আর শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সালাউদ্দিনের ভাষা আরও কঠোর হয়ে যায়। তিনি বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, দলটি দিল্লিতে সমাধিস্থ হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে আর রাজনীতিতে ফিরতে দেবে না। ভারতের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন দিল্লি একদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে হাসিনা কাট খেলছে। এই বক্তব্যগুলো কেবল একজন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক মন্তব্য ছিল না, এগুলো ছিল একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান। এবং সেই অবস্থানটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে দেয়া যাবে না, আওয়ামী লীগকে কোনো জায়গা ছাড়া যাবে না এবং দলটির মাঠ পর্যায়ের সংগঠনকে মাথা তুলতে দেয়া হবে না। অন্যদিকে এর উল্টো পথে, উল্টো প্রান্তে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে অনেকে প্রশ্ন করবেন, তারেক রহমান তো প্রকাশ্যেই ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, তাহলে তিনি কিভাবে হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন চাইছেন? উত্তরটি বাংলাদেশের প্রকাশ্য কূটনীতি এবং পর্দার আড়ালের বিশ্ব রাজনৈতিক কৌশলের, ভূ রাজনৈতিক কৌশলের পার্থক্যের মধ্যে লুকিয়ে আছে। প্রকাশ্যে তারেক রহমানকে প্রত্যর্পণ চাইতেই হবে, কারণ বিএনপির কর্মী, সমর্থক, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং শেখ হাসিনা বিরোধী জনমতের সামনে তিনি বলতে পারেন না যে সরকার হাসিনার ফিরে আসার পথ তৈরি করছে, তাকে একটা ব্যবধান রাখতেই হয়। কিন্তু প্রত্যর্পণের দাবি এবং নিয়ন্ত্রিত প্রত্যাবর্তন দুটো এক জিনিস নয়। প্রত্যর্পণ মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেবে, অন্যদিকে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অর্থ হলো শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন এবং বাংলাদেশের সরকারকে তার নিরাপত্তা, আদালতে আত্মসমর্পণ, বিচার, কারাবাস সব কিছুর আইনসম্মত বন্দোবস্ত করতে হবে। শেখ হাসিনা নিজে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু আমাদের ধারণা আগস্টে যখন তারেক রহমান ব্রিক্স সম্মেলনের আগেই দিল্লিতে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলছেন এবং ব্রিক্স সম্মেলনে অংশ না নিয়েই তিনি আবার ফিরে যাচ্ছেন। আর শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরের মধ্যে বলেছেন, কিন্তু তিনি সেপ্টেম্বরেই ফিরবেন, এমন খবরও অত্যন্ত ঘনিষ্ঠ এবং গোপন সূত্র থেকে আমাদের কাছে এসছে। একই সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার,
রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করেছেন। তার ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসেছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। অর্থাৎ হাসিনা প্রসঙ্গটি এখন আর শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণের বিষয় নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠেছে। তারেক রহমান বুঝতে পারছেন শেখ হাসিনাকে অনির্দিষ্টকাল ভারতের মাটিতে রেখে বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করা যাবে না, বাংলাদেশ বাঁচতেও পারবে না ভারতের সাহায্য ছাড়া। কারণ দিল্লিতে অবস্থান করেও শেখ হাসিনা রাজনৈতিক বার্তা দিতে পারেন, আওয়ামী লীগের ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগঠনকে সক্রিয় করতে পারেন, বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারেন, ভারত বাংলাদেশ সম্পর্কেও প্রতিনিয়ত নতুন উত্তেজনা তৈরি হতে পারে। কিন্তু তিনি যদি দেশে ফেরেন তাহলে তাকে একটা দৃশ্যমান আইনগত কাঠামোর মধ্যে রাখা সম্ভব। আদালত ঠিক করবে তিনি জামিন পাবেন, বন্দী থাকবেন না অন্য কোনো আইনি সুবিধা পাবেন। সরকার বলতে পারবে সিদ্ধান্তটি রাজনৈতিক প্রতিহিংসার নয়, আদালতের। তারেক রহমানের সামনে দ্বিতীয় বড় হিসাব ভারত। বাংলাদেশের অর্থনীতি, সীমান্ত, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, আঞ্চলিক নিরাপত্তায় ভারতের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারতের সঙ্গে স্থায়ী সংঘাত রেখে 5 বছর নির্বিঘ্নে সরকার চালানো অত্যন্ত কঠিন। 10 আগস্ট ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তারেক রহমান নিজেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। একথা ঘোষণা করেছেন দীনেশ ত্রিবেদী স্বয়ং। একই বৈঠকে বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের দাবি তুলেছে। অর্থাৎ তারেক রহমান একই সঙ্গে চাপ এবং সম্পর্ক মেরামত দুই পথেই হাঁটছেন, আর এটাই হলো বাস্তব রাজনীতি। তারেক রহমান ভারতকে বলতে চাইছেন আমরা আমাদের আইনি অবস্থান থেকে প্রত্যর্পণ চাইছি, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইছি না। আর ভারতের সম্ভাব্য উদ্বেগটিও পরিষ্কার, দিল্লি নিশ্চয়ই চাইবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গণপিটুনি, রহস্যজনক হামলা অথবা বিচার বহির্ভূত হত্যার শিকার হন। কারণ তিনি দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার নিরাপত্তার প্রশ্নে কোনো বড় বিপর্যয় ঘটলে তার রাজনৈতিক ও কূটনৈতিক দায় ভারতের ওপরে এসে পড়বে। আমেরিকার ক্ষেত্রেও মূল বিষয়টি সম্ভবত শেখ হাসিনার প্রতি ব্যক্তিগত ভালোবাসা নয়, তাদের চিন্তা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার, বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা এবং বাংলাদেশে চীনের প্রভাবকে সংকুচিত করা, চীনের প্রভাবকে বন্ধ রাখা। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে যদি অনির্দিষ্টকাল রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়, নির্বিচারে গ্রেপ্তার করা হয় এবং বিরোধী মত প্রকাশের সমস্ত পথ বন্ধ করা হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে সারা বিশ্বে। তবে ভারত ও আমেরিকা তারেক রহমানকে নির্দিষ্টভাবে কী নির্দেশ দিয়েছে তার কোনো প্রকাশ্য প্রমাণ এখনও নেই। এটি কূটনৈতিক সূত্র নির্ভর দাবি, কিন্তু ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটনের স্বার্থ বিচার করলে একটি অংশগ্রহণমূলক ও নিয়ন্ত্রিত রাজনৈতিক সমাধানের পক্ষে তাদের অবস্থান থাকা অস্বাভাবিক নয়। আর ঠিক এই জায়গাতেই সালাউদ্দিন আহমেদের সঙ্গে তারেক রহমানের মতবিরোধ তৈরি হয়েছে। সালাউদ্দিন আহমেদ শুধু বিএনপির একজন নেতা নন, শেখ হাসিনা সরকারের আমলে তিনি গুম হওয়ার অভিযোগ করেছিলেন। 2015 সালে ঢাকায় নিখোঁজ হওয়ার পর তাকে ভারতের শিলংয়ে খুঁজে পাওয়া যায়। দীর্ঘ সময় তাকে বাংলাদেশ থেকে দূরে থাকতে হয়েছিল। ফলে আওয়ামী লীগ সম্পর্কে তার অবস্থান শুধু রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগতও হতে পারে। তার দৃষ্টিতে আওয়ামী লীগকে জায়গা দেয়া মানে হয়তো সেই শক্তিকেই পুনরুজ্জীবিত করা যাদের শাসন আমলে তিনি নিজে নির্যাতিত হয়েছেন বলে তিনি স্বয়ং অভিযোগ করেন। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একজন প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার হিসাব এক নয়, এক হতে পারে না। সালাউদ্দিন হয়তো অতীতের বিচার চান, আর তারেক রহমানকে ভাবতে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, আগামী 5 বছর নিয়ে। সালাউদ্দিনের কাছে আওয়ামী লীগ একটি পরাজিত শত্রু, তারেকের কাছে আওয়ামী লীগ একই সঙ্গে শত্রু, একটি বড় সামাজিক বাস্তবতা এবং আন্তর্জাতিক দর কষাকষির বিষয়। এখন যদি সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার মুহূর্তে সালাউদ্দিন ব্যাপক গ্রেপ্তারের নির্দেশ দিয়ে থাকেন আওয়ামী লীগ কর্মীদের, তাহলে তার সম্ভাব্য উদ্দেশ্য কী হতে পারে? প্রথমত, শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের সংগঠনকে
তিনি ভেঙে দিতে চাইছেন। এটা বিএনপির মধ্যেও তার একটা গোষ্ঠী আছে যারা এটা মনে করেন, যাতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাকে ঘিরে বড় রাজনৈতিক জমায়েত বা আন্দোলন তৈরি না হয়। দ্বিতীয়ত, পুলিশ ও প্রশাসনের মধ্যে সালাউদ্দিনের নিজস্ব নীতির ধারাবাহিকতা বজায় রাখা। মন্ত্রী বদলে গেলেও তার দেয়া নির্দেশ অন্তত কিছুদিন পর্যন্ত কার্যকর থাকে। তৃতীয়ত, তারেক রহমানের সামনে একটি সম্পন্ন বাস্তবতা বা ফেট অ্যাকমপ্লি তৈরি করা, অর্থাৎ এত মানুষকে গ্রেপ্তার করে দেওয়া হবে যে পরে তাদের মুক্তি দিতে গেলে সরকারকে বিএনপির কট্টর অংশ এবং জুলাই আন্দোলনের সংগঠনগুলির বিরোধিতার মুখে পড়তে হবে। চতুর্থত, দলের ভেতরে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতে চাইছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলতে পারবেন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আপোষ করিনি, তাই আমাকে সরিয়ে দেওয়ার পরে সরকারের নীতি নরম হয়েছে। কিন্তু নির্বিচারে গ্রেপ্তারের কৌশল তারেক রহমানের জন্য ভয়ঙ্কর বিপদও তৈরি করতে পারে। কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা, সাক্ষ্য অথবা আইনগত অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা স্বাভাবিক, কিন্তু শুধু একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার অপরাধে কাউকে আটক করা হলে সেটি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হবে এবং সারা বিশ্বের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে তারেক রহমান সরকারকে। এতে শেখ হাসিনার প্রচারই শক্তিশালী হবে। তিনি বলতে পারবেন, সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, তাই পুলিশ দিয়ে দলটিকে নিশ্চিহ্ন করতে চাইছে। ভারত ও পশ্চিমী দেশগুলোর কাছেও তারেক সরকারের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠনগুলি গণগ্রেপ্তার, গুম, হেফাজতে নির্যাতন অথবা বিরোধীদের বিরুদ্ধে সাজানো মামলার অভিযোগ তুলবেই। সবচেয়ে বড় কথা, প্রতিশোধের রাজনীতি নতুন প্রতিশোধের জন্ম দেয়। বিএনপি যে অভিযোগগুলো একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করত, পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার, বিরোধীদের নামে গণমামলা, রাতের অন্ধকারে গ্রেপ্তার, ক্ষমতায় এসে বিএনপি যদি সেই একই কাজই করে যেতে থাকে তাহলে সরকার বদলাবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে না। আর একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য তথ্য মনে রাখতে হবে, দায়িত্বে থাকাকালীন সালাউদ্দিন নিজেই পুলিশকে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী না হওয়ার কথা বলেছিলেন। আবার 5 আগস্টের পরে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার নির্দেশও তিনি দিয়েছিলেন। সুতরাং তার কথিত শেষ নির্দেশের ব্যাখ্যায় তার নিজের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে 3টি সিদ্ধান্তের ওপর। 1, শেখ হাসিনা দেশে ফিরবেন কবে? 2, ফিরলে তাকে একজন দণ্ডিত আসামি, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, না একটি বৃহৎ রাজনৈতিক শক্তির নেত্রী? কোন পরিচয়ে রাষ্ট্র তাকে গ্রহণ করবে? 3 নম্বর, আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের অপরাধী হিসেবে দেখা হবে, না বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে তারা থাকবে? অপরাধের বিচার অবশ্যই হওয়া উচিত। জুলাইয়ের হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের নির্দিষ্ট অভিযোগ থাকলে বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ব্যক্তির অপরাধের দায় গোটা রাজনৈতিক দলের লক্ষ লক্ষ সমর্থকের ওপর চাপিয়ে দিলে সেটা বিচার নয়, সেটা বিচারের অপভ্রংশ, বিচারের গর্ভস্রাব। তারেক রহমান সম্ভবত এই পার্থক্যটি বুঝেছেন। তিনি জানেন কেবল প্রতিপক্ষকে জেলে ভরে সরকার গঠন করা যায়, কিন্তু 5 বছর সেই সরকারকে স্থিতিশীলভাবে চালানো যায় না। সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক দর্শন যদি হয় আওয়ামী লীগকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে, তাহলে তারেক রহমানের বাস্তববাদী দর্শন সম্ভবত আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এমনভাবে ধ্বংস করা যাবে না যাতে দেশ স্থায়ী সংঘাতে ডুবে যাবে। এই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তন তারেক রহমান সালাউদ্দিনকে সরিয়ে দিয়েছেন। এটা শেখ হাসিনার দেশে ফেরত আসা নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছে। শিরোনামটি ছিল এরকম যে শেখ হাসিনার দেশে ফেরা, তিনি চাইলে কি বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না। এই যে কন্টেন্টটি, সেই কন্টেন্টটি আমি শুধুমাত্র হেডলাইনটা দেখেছি, ইন ডিটেলস ভিতরে আসলে ওটা আমি শুনিনি এই কারণে যে আমরা যারা এই মুহূর্তে কন্টেন্ট তৈরি করছি, সে তুলনায় বিবিসি বলেন বা অন্যান্য পত্রপত্রিকাগুলো বলেন, সেখানে যারা কন্টেন্ট তৈরি করছেন তারা সবাই আমাদের ছোট ভাই বা বোনের মতো করে। কাজেই এই বর্তমান জামানাতে সেটা বাংলাদেশের সেই প্রথম আলো হোক, ডেইলি স্টার হোক, বিবিসি হোক,
ভারতের আনন্দবাজার হোক, মানে যারাই কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্টের ধরন দেখি আমরা অনেকে বুঝতে পারি যে আসলে সেখানে তারা আসলে কী বলতে চাচ্ছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলা আবশ্যক। আমরা যারা এই কন্টেন্ট তৈরি করি, আমাদের মূল যে উদ্দেশ্যটা, যারাই তৈরি করি, সেই উদ্দেশ্যটা থাকে যে আমাদের যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তারা আসলে কী শুনতে চান, কী শুনতে পছন্দ করেন, ওটার উপর নির্ভর করে যারা এই কন্টেন্ট তারা ক্রিয়েট করেন। যেমন আমার খুব ইচ্ছা ছিল, ভীষণ রকম ইচ্ছা ছিল যে যদি আমার এই ইউটিউব যে পেজটি রয়েছে এখানে 1 মিলিয়ন আপনার পূর্ণ হয়। আমার একটা নিয়ত ছিল যে 1 মিলিয়ন পূর্ণ হলে আমি এই সমস্ত কন্টেন্ট তৈরি করব না। আমি দার্শনিকতা নিয়ে, তারপর অনেকটা যাকে বলা হয় জীবনের সফলতা, ব্যর্থতা, যে বিষয়গুলো আমি সরাসরি আমি সফল হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি, যেগুলো আপনার জন্য বা অন্য কোনো দর্শকদের জন্য প্রয়োজন হবে। এরপর ধর্মকর্ম, ঈমান, একিন, আমল, যেগুলো নিয়ে আমি মূলত বহু বছর সাধনা করেছি, প্র্যাকটিস করেছি, মানে আমল করেছি। এবং আমল করার পরে ইবাদতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা অনুধাবন করেছি। তো সেই কথাগুলো আমার খুব শখ ছিল, আমি বলব। তার বাইরে আমি কিছু ট্রাভেল ডকুমেন্ট করব এবং আমার এও ছিল যে এগুলো আমি তখন মনিটাইজ করব না, এমনি জাস্ট এগুলো ছেড়ে দেবো যেন মানুষজন দেখতে পারে। আমি কিছু এরকম কন্টেন্ট ছাড়লাম এবং দেখলাম যে আসলে খুব সিরিয়াস ধরনের, এই ধরনের যারা লোকজন আছে, আমার নর্মাল যারা ভিউয়ার আছেন, তার ভিউয়ার 5%ও এখানে অ্যাটেন্ড করছে না, কোনো অবস্থাতে অ্যাটেন্ড করছেন না। যেখানে নর্মাল একটা ভিডিওতে 1 লাখ ভিউ হয়ে যায়, ওরকম একটা কন্টেন্টে 5,000, 6,000, 10,000 ভিউ হচ্ছে। তো এরপর থেকে কী হলো যে না, আসলে মূলত যদি এখানে সাস্টেইন করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে দর্শকদের আবেগ, অনুভূতি, চাহিদাকে পুঁজি করতে হবে। এবং এই যে এখন সারা দুনিয়াতে মানে কোনো ইলেকট্রনিক মিডিয়ার যে স্ক্রিন রয়েছে, যেমন ধরুন বিবিসি টেলিভিশনের একটা স্ক্রিন রয়েছে, বিবিসি রেডিওর একটা ভয়েস আছে, তারপর বাংলাদেশের সব টেলিভিশনগুলোরই একটা স্ক্রিন রয়েছে। এটা এখন আর কেউ মানে যে বলা হয় যে আজ থেকে ঠিক 10 বছর আগে যখন একটা টেলিভিশন টক শো হতো, যেখানে অন স্ক্রিনে এটা যখন দেখানো হতো, 10 লাখ 15 লাখ লোক সরাসরি এটা দেখতেন। তো যেই অনুষ্ঠান 10 লাখ 15 লাখ দেখতেন, সেই অনুষ্ঠান এখন 500 থেকে 1000 লোক অন স্ক্রিনে দেখেন না। তাদেরকে ফেসবুক এবং ইউটিউবের উপর তাদেরকে নির্ভর করতে হচ্ছে। ফলে এই ইউটিউবে এখন প্রথম আলো বলেন, কালের কণ্ঠ বলেন, বা অন্য যে কোনো পত্রিকা বলেন, বা সময় টেলিভিশন, চ্যানেল আই, যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, বিবিসি বলেন, ডয়েচ ভ্যালে বলেন, সিএনএন বলেন, তারা সবাই এখন ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক। নরেন্দ্র মোদী থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে তারেক রহমান সাহেব, প্রায় সবাইকেই এখন ইউটিউব নিয়ে আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের সরকারি কর্মকাণ্ডকে প্রচার এবং প্রসার করার জন্য। এখন যে পত্রিকাগুলো ধরুন 5 লাখ ছাপানো হতো, 5 লাখ ছাপতো বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং আমি সেই সকল পত্রিকায় লিখেছি, সেই সকল পত্রিকা এখন 5 থেকে 10,000 কপি ছাপায়। যে সকল পত্রিকা 50,000 কপি ছাপাতো আজ থেকে 5 বছর আগে, সেই সকল পত্রিকা এখন মাত্র 1000 খানিক বা 1500 কপি তারা এখন ছাপাচ্ছে। তো সেখানে কিছু নিউজ আসলো বা গেল, কারো বিরুদ্ধে লিখলো বা পক্ষে লিখলো, কিচ্ছু আসা যায় না। কিন্তু আপনি দেখেন, এই যে আমি ইউটিউব করছি, সেই ইউটিউবের কন্টেন্টগুলো যখন আমি ফেসবুকে দিচ্ছি, 28 দিনে আমার শুধুমাত্র প্রোফাইলই এটা শো করছে 10 কোটি বার, বা 10 কোটি মানে মানুষ তো আর 10 কোটি হয় না, মানে হয়তো দেখা গেল যে 50 লাখ মানুষ 10 বার 20 বার করে দেখে 10 কোটি বার শুধুমাত্র আমার প্রোফাইলে এই মানে 100 মিলিয়ন মানুষ ফেসবুকে আমার
এই পেজে আমার কন্টেন্টগুলো দেখছেন। আর ইউটিউবে এটি অন অ্যাভারেজে 10 মিলিয়ন, মানে 1 কোটি লোক দেখছে প্রতি মাসে। যেটি বাংলাদেশের এই মুহূর্তে কোনো পত্রিকা তার কোনো সিঙ্গেল কন্টেন্ট নিয়ে পারবে না। তো কাজেই আমাকে তো এই যে আমি যে জিনিসটা এখন করছি, আমাকে এটা যেভাবে এগিয়ে নিতে হবে, ঠিক একইভাবে বিবিসিকেও সাস্টেন করার জন্য এখন জনগণ যেটা শুনতে চাচ্ছে, বলতে চাচ্ছে, সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে এনে তাদেরকে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। সেখানে সেক্স থাকুক, পরিমণি থাকুক, ভায়োলেন্স থাকুক, শেখ হাসিনা থাকুক, নেতিবাচক বিষয় থাকুক, ডাজ নট ম্যাটার, তাকে সার্ভাইভ করতে হবে। তো এই যে যেহেতু এটা কমন বিষয় রয়ে গেছে, এখন আমরা কোনো কিছুই ওইভাবে একেবারে মোটিভেশন নিয়ে, তারপর দীর্ঘকাল গবেষণা করে, তারপর ওইভাবে একটা কিছু বের করব দেশের স্বার্থে, পৃথিবীর স্বার্থে, জনগণের স্বার্থে, এইরকম পৃথিবীতে এখন কেউ নেই। নো ওয়ান, কোনো দার্শনিকতা নেই। আর এই কারণে ওই যে বিবিসিতে যে শেখ হাসিনাকে যে নিয়ে যে রিপোর্টটা ছাপা হয়েছে, বা ছাপা না, মানে ওখানে তারা এটা কন্টেন্ট তৈরি করেছে, আমি এটা দেখিনি, বিকজ সে যেটা বলবে আমি সেটা জানি। এর কারণটা হলো যে এখন মানুষ শেখ হাসিনার সম্পর্কে শুনতে চাচ্ছে। একটি পক্ষ মনে করছে যে শেখ হাসিনাকে যদি আমি গালি না দিই তাহলে আমার কোনো অস্তিত্ব নেই। শেখ হাসিনাকে যদি আমি ঠেকিয়ে দিতে না পারি, তাকে যদি আমি ঢাল হিসেবে ব্যবহার করতে না পারি, তাকে যদি আমি লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরতে না পারি, তাহলে আমার 2 পয়সার অস্তিত্ব নেই। কাজেই শেখ হাসিনাকে গালাগাল দিতে হবে, এরকম একটা শ্রেণীর লোক রয়েছে। আরেক শ্রেণীর লোক রয়েছে যে আমার সার্ভাইভালের জন্য, অস্তিত্বের জন্য আমাকে শেখ হাসিনার নৌকায় উঠতে হবে। সে আমাকে যত গালাগালি দেবে, যত কিছু করবে। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা 17 বছর ভীষণ রকম বিরক্ত ছিলেন তার ব্যাপারে। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেখলো যে ও মাই গড, অ্যাটলিস্ট তো ঢাকা শহরে চলাফেরা করতে পারতাম, এখন তো পালিয়ে বেড়াতে হয়েছে, এবং এইভাবে বোধ হয় শ্মশানেই মৃত্যু হবে অথবা কবরস্থানে মৃত্যু হবে। কাজেই জীবনের শেষ মুহূর্তে যদি শেখ হাসিনাকে ফিরে আনানো যায়, বা তিনি ফিরে আসেন, আবার যদি একটু দাঁড়াতে পারে, এই আশা থেকে 6 কোটি মানুষ প্রতিটা মুহূর্তে ইয়া হাসিনা ওয়া হাসিনা বলে জিকির ফিকির শুরু করেছে। একইভাবে আমেরিকা বলেন, চীন বলেন, তারপর ভারত বলেন, তারা এই গত 2 বছরে খুব ভালো করে বুঝে গেছেন হোয়াট ইজ শেখ হাসিনা, হোয়াট ইজ তারেক জিয়া, হোয়াট ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস, হোয়াট ইজ অন্তর্বর্তীকালীন সরকার, হোয়াট ইজ আওয়ামী লীগ অ্যান্ড হোয়াট ইজ বিএনপি গভর্নমেন্ট। তারা খুব বুঝে গেছে, এবং কোন সরকারের কাছে তাদের স্বার্থ সংরক্ষিত, এবং কোন সরকারের উপর তারা নির্ভর করতে পারে, এবং তাদের ব্যবসা বাণিজ্যের যে ধারাবাহিকতা, এটি কোন সরকার দ্বারা সুরক্ষিত হতে পারে, এটা আপনি আমি বাংলাদেশে বসে যতটা বুঝতে পারছি। মনে করেন যে লন্ডন, আমেরিকা, কানাডা, দিল্লি, তারা ওখানে যারা বসবাস করেন, তারা আপনার আমার মতো লেদু গেদু ধলা নয়, তারা আরও অনেক গবেষণা করেন, ফলে তারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো বুঝতে পারার কারণে কি হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে এটা আশা করি ইন ডিটেলস বলার দরকার নাই। তো সেই ক্ষেত্রে কি হলো, এই যে শেখ হাসিনাকে কেন্দ্র করে তার পক্ষের লোকের যে আওয়াজ, এটি যদি উহ আহ ইয়ে হাসিনা ওয়া হাসিনা দৈনিক 100 বার হয়, 50 বার হয়, 10 বার হয়, 6 কোটি মানুষ আওয়াজ করলে কত হয়? আবার তার বিপক্ষের যে 6 কোটি মানুষ, সেই 6 কোটি মানুষের মধ্যে অন্তত 1 কোটি মানুষ যদি মনে করে আমাদের অস্তিত্বের জন্য গালাগালি, শেখ হাসিনাকে গালাগালি করা আমাদের জন্য এই মুহূর্তে বেঁচে থাকার অবলম্বন, কাজেই গালাগালি করতে হবে। 1 কোটি মানুষ ডেইলি 10 বার করে গালাগালি করলে ডেইলি 10 কোটি বার গালাগালি হচ্ছে। ফলে এই বাংলাদেশে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখ হাসিনা বিরোধী 6 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ তাকে গালাগাল করছে, বাকি গালাগালি করছে না, মনে মনে চিন্তা ভাবনা করছে করবে কি করবে না, বা আচ্ছা ঠিক আছে সে তো নাই, রিল্যাক্স। কিন্তু 1 কোটি লোক খুব যাকে বলা হয় একেবারে রেজিস্ট অবস্থায় তারা এই গালাগালিকে পেশা হিসেবে নিয়েছে, আর 6 কোটি লোক তাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে দীর্ঘশ্বাস ছাড়ছে ইয়া হাসিনা ওয়া হাসিনা। ফলে আপনি চিন্তা করেন কত শত কোটি বার প্রতিদিন শেখ হাসিনার নাম আলোচিত হচ্ছে। এই আলোচনার মধ্যেই যখন আমরা কন্টেন্ট তৈরি করি, বিবিসি কন্টেন্ট তৈরি করে, তখনই ওই যে প্রতিপক্ষ 1 কোটি লোক তারা দেখে যে রনি সাহেব কী বললো, তার পক্ষের কোনো যুক্তি আছে কিনা, বিপক্ষের কোনো যুক্তি আছে কিনা, বিবিসি কী বললো, বা ওই যে শেখ হাসিনার 6 কোটি লোক আছে তারা খুঁজতে থাকে সে কী বললো। আর এটা বলার সঙ্গে সঙ্গে পুরো মিডিয়াতে, এটার একটা ইলেকট্রনিক মিডিয়াতে এটা একটা ট্রেন্ডিং শুরু হয়ে যায়।
আপনি শেখ হাসিনা লিখে কোনো একটা জিনিস দেওয়ার সাথে সাথে সেটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে। এই কারণে বিবিসি এই শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন, বারবার প্রতিবেদন বা আমরা বারবার কনটেন্ট তৈরি করতে বাধ্য হচ্ছি। এখন প্রসঙ্গে আসি। ডিসেম্বর মাসে তিনি যেটা বিবিসি বলছে, সেটা আমি বলি যে তিনি ইচ্ছা করলে আসতে পারবেন, যে না ঠিক আছে আমি ইচ্ছা মতো ঢুকে যাব, তারপরে তার বাংলাদেশে গিয়ে আমি বিচার মোকাবেলা করব, ইতিবাচক করতে একেবারে সরাসরি আমি এয়ারপোর্টে আসলাম বা সীমান্তে আসলাম লোকজন সহকারে, বিদেশি সাংবাদিক সহকারে, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ঢুকে গেলাম, এটা আমার মাতৃভূমি। যেভাবে তিনি 1981 সালে এসেছেন, যেভাবে তার পিতা এসেছেন, যেভাবে তারেক রহমান সাহেব এসেছেন, সেভাবে কি শেখ হাসিনা আসতে পারবেন? প্রথমত ইন জেনারেল যদি 15 আগস্ট বাংলার ইতিহাসে নির্মমতম একটা ঘটনা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবথেকে নির্মম ঘটনা। 15 আগস্ট ফিরে ফিরে আসে, নানা ঘটনা ঘটতে দেখি আমরা। এই যে ঘটতে দেখি, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে 15 আগস্টের চেহারা পাল্টে যেতে দেখি আমরা। সেই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে। 15 আগস্টের প্রাক্কালে আমরা এবারও দেখছি, গত 2 বছরের মতো এবারও দেখছি ধানমন্ডি 32 নম্বর অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং কেউ কেউ বলছেন যে 32 নম্বরের বাড়ি সরকারি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, সেটাকে কেন্দ্র করেও কেন এত ভয় কাজ করবে প্রশাসনের মধ্যে। যাই হোক, তর্কের খাতিরে অনেকে অনেক কথা বলবেন, সেটাই স্বাভাবিক। 15 আগস্টের প্রাক্কালে 32-এ কী হচ্ছে, টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধু শুয়ে আছেন সেখানে কি হচ্ছে, ঢাকার পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, সারা দেশে কি অবস্থা, এবং এই অবস্থাগুলোর পরিপ্রেক্ষিতে সাধারণ সচেতন মানুষের ভাবনাগুলো কি। একই দিনে যখন আমরা দেখছি বিএনপির প্রয়াত প্রধান বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হচ্ছে এবং ছাত্রদলের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, কেন্দ্রীয়ভাবেও রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি আমরা দেখেছি যে এটা তারা জাতীয়ভাবে পালন করতে চায়, জাতীয়ভাবে মানে দলীয়ভাবে, যাতে রাষ্ট্রের কোনো কর্মসূচি দেয়নি সরকার। চলুন একটু 15 আগস্টের প্রাক্কালে এই গভীর রাত থেকে শুরু করে গোটা 15 আগস্টের এই 24 ঘন্টায় কি ঘটেছে, কি ঘটছে, কি ঘটতে পারে, যার প্রস্তুতি পুলিশ নিচ্ছে, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওটা। বঙ্গবন্ধুর এই নির্মম ঘটনার পরে আমরা আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে থাকা গুপ্ত মির্জাফর, তাকে আমরা দায়িত্ব নিতে দেখেছি, মোস্তাকের কথা বলছে, তাকে আমরা স্বঘোষিত প্রেসিডেন্ট হিসেবে দেখেছি, নিজেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, যদিও খুব বেশি দিন তিনি দায়িত্ব পালন করতে পারেননি। সেটা 3 মাসও তার দায়িত্ব পালনের মেয়াদ পূর্ণ হয়নি। সেরকম একটা মুহূর্তে 15 আগস্ট ফিরে ফিরে আসে। আমরা আওয়ামী লীগের লাস্ট যে টার্ম, 15.5 বছরের টানা শাসন, সেখানে আমরা 15 আগস্টকে রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণা, রাষ্ট্রীয় ছুটি ঘোষণা, সারা দেশের সমস্ত প্রতিষ্ঠান ঘটা করে এই দিবস পালন করবে, এই ব্যাপারগুলো দেখেছি। দলীয়ভাবে তো ছিলই, যদিও শেষের দিকে, আওয়ামী লীগের শেষের দিকে এসে 15 আগস্টে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে তার আগে আওয়ামী লীগ দলীয়ভাবে সারা দেশে যে ধরনের কর্মসূচি পালন করত, মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচার হতো, কাঙালি ভোজ হতো, মিলাদ মাহফিল হতো, এটা দলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিগুলো আস্তে আস্তে আমরা দেখেছি ফিকে হয়ে গিয়েছিল, সরকারের কর্মসূচির আড়ালে পড়ে গিয়েছিল দলের কর্মসূচি। শেষের দিকে কয়েক বছর আমরা দলীয় এই ধরনের কোনো কর্মসূচি দেখিনি। 15 আগস্ট আবারও ফিরে এসেছে যখন আওয়ামী লীগের পতন হয়েছে 2 বছর আগে। 24-এর এই আগস্টে, 5 আগস্টে তাদের পতনের পরে 2 বছর পেরিয়ে গেল। এই পরবর্তী 2 বছর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে 24-এর 15 আগস্ট, 25-এর 15 আগস্ট, এবার 26-এর 15 আগস্ট, তৃতীয় তাদের সরকার পতনের পরে তৃতীয় 15 আগস্ট। এটা
আগের 2 বছরের 15 আগস্টের মতোই পালিত হচ্ছে আবহাওয়াগত দিক থেকে বলা যায়, কিন্তু ওই রকম গত 2 বছরে যেরকম সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে, গত বছরও 15 আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডিতে ব্যাপক মবের সৃষ্টি হয়েছে এবং মানে আওয়ামী লীগ বলে অনেককে মারধর করা হয়েছে। সেরকম ঘটনা মধ্যরাত পর্যন্ত আমাদের মানে কাছে আসেনি কিংবা কোনো গণমাধ্যম দেয়নি। 15 আগস্টের প্রাক্কালে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি। ইটিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 15 আগস্ট ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, অর্থাৎ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ধানমন্ডি 32 সহ বিভিন্ন জায়গায় ধানমন্ডি এলাকায় সবথেকে বেশি নিরাপত্তা, এবং ধানমন্ডি এলাকায় নিরাপত্তার ব্যাপারগুলো যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে 4টা বেশ রয়েছে। সে কারণেই ধানমন্ডিতে মানে 15 আগস্ট সারা দিন হয়তো কাউকেই ভিড়তে দেয়া হবে না। তবুও মন্দের ভালো যেটা, সেটা হচ্ছে যে গত 2 বছরের মতো এই 15 আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডিতে মব তৈরি, হিন্দি গান বাজিয়ে নাচানাচি মধ্যরাতে, এই ব্যাপারগুলো যদি না হয় তাহলে বরং বলা যায় যে মন্দের ভালো হচ্ছে। এবং এই ছবিগুলো যখন আমরা দেখালাম তখন আমরা দেখছি গোপালগঞ্জের চিত্র কি, গোপালগঞ্জের সৌধ সেটা গতকালকে থেকেই ঘিরে রাখা হয়েছে। কোনো ধরনের কোনো মানে কি বলবো যে জনসমাগম সেখানে যেন হতে না পারে। অপ্রীতিকর ঘটনা তো দূরে থাক, জনসমাগমই হতে দেয়া হবে না, সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার মাঝে আমরা দেখছি 15 আগস্টে যদিও বিতর্ক ছিল, তবুও বেগম খালেদা জিয়ার দল যেহেতু এখন ক্ষমতায়, সেহেতু ঘটা করে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হচ্ছে এবং জন্মদিন উপলক্ষে ছাত্রদল 2 দিনের কর্মসূচি দিয়েছে। রুহুল কবির রিজভির লেখা চিঠিতে আমরা জেনেছি যে তারা সারা দেশে দলীয়ভাবে এটা উৎসব মুখর পরিবেশে পালন করবে। একদিকে 15 আগস্টের শোক, আওয়ামী লীগের শোক, যেটা এখন আওয়ামী লীগের হয়ে দাঁড়িয়েছে, যদিও আওয়ামী লীগের কোনো কিছুই করার মানে হয়তো বাস্তবতা নেই। আমরা গতকালকেও দেখেছি যে ঢাকায় এক ভাটারা থানাতেই একযোগে 53 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝালকাঠি সহ বেশ কিছু জায়গায় গত 24 ঘন্টায় বেশ কিছু গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং সেটা এই 15 আগস্টকে কেন্দ্র করে। এই আলোচনা যখন চলছে, মানে একদিকে 15 আগস্টে 32 নম্বর অবরুদ্ধ, বঙ্গবন্ধুর সমাধি সৌধ অবরুদ্ধ, সেরকম পরিবেশ যখন চলছে, অন্যদিকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উৎসব মুখর পরিবেশে পালন করা হচ্ছে। এই ব্যাপারটার সমালোচনা করছেন অনেকেই, যেমন বাংলাদেশের বেশ জনপ্রিয় পরিচিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, যিনি ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে সময়ে আওয়ামী লীগের ফিরে আসা, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আমেরিকা ভারতের দৌড়ঝাঁপ, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারগুলো সব কিছু যখন আলোচনার তুঙ্গে রয়েছে, ঠিক সেই সময় সরকারের মধ্যে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের আতঙ্ক থাকতেই পারে যে 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যদি বড় কোনো শোডাউন করে ফেলে তাহলে তো মুশকিল। সুতরাং এই অবরুদ্ধ করে রাখার ব্যাপারটা ঘটবে, এটাই স্বাভাবিক এবং এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। সবই ঠিক আছে, মানে এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, সেই বিবেচনায় এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে একটা ব্যাপার মাথায় রাখা উচিত যে আজকে আমি ক্ষমতায় আছি বলে আমি যদি 15 আগস্টের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে দিতে চাই, মুছে দিতে চাই, এই দিনটিকে স্মরণ করতেই মানে বাধা দিতে চাই, কিংবা স্মরণ যারা করছে তাদের তথ্য সংগ্রহের ঘোষণা দিতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, তাহলে ব্যাপারটা ভবিষ্যতের জন্য খারাপ হবে। ভবিষ্যতে যদি এরকম হয় যে কোনো দল ক্ষমতায় আসলো, সেই ক্ষমতায় আসার পরে বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান মুক্তিযুদ্ধে যার অনন্য অবদান রয়েছে সেই তৎকালীন মেজর জিয়া, তার ব্যাপারে তার জন্মদিন কিংবা মৃত্যুদিন এই দিনগুলো পালন করতে দিচ্ছে না অন্য কোনো পক্ষ, সেরকম পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই না, এটা কোনোভাবেই চাই না, এটা রাজনীতিতে গ্রহণযোগ্য নয় এবং এটা গণতন্ত্রের জন্য সৌন্দর্যও নয়। হ্যাঁ, এখানে যুক্তি হিসেবে আসতে পারে আওয়ামী লীগ তো এরকম করেছে,
কিন্তু আওয়ামী লীগ মানে এরকম করেছে খুব একটা বোধহয় মেলে না। মানে বিএনপি তাদের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী কিংবা জন্মবার্ষিকী পালন করতে পারেনি, তার কবরে ফুল দিতে পারেনি, সেটা পুলিশ ঘিরে রেখেছে, বিজেপি মোতায়েন করা হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। এই সংস্কৃতিটা চালু করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের চালু করা এই অপসংস্কৃতির ধারাবাহিকতা যদি বিএনপি সরকারও অব্যাহত রাখে, সেটা গণতন্ত্রের জন্য সৌন্দর্য নয়। ডক্টর ইউনূসের শাসনামল যে অপশাসন ছিল, সেটা যে আমাদের অভিযোগ যার দিকে কিংবা যে সরকারের দিকে, আওয়ামী লীগ যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই সরকারের বিরুদ্ধে যত অভিযোগ তার চাইতে অনেক বেশি অপকর্ম আমরা ডক্টর ইউনূসের 1.5 বছরে করতে যখন দেখেছি, তখন সেই সরকারের ফর্মুলা কোনোভাবেই আমার জন্য অনুসরণীয় হতে পারে না। বরং ফর্মুলা সেটাই হওয়া উচিত যেটা ইনক্লুসিভ ফর্মুলা। এবং কদিন আগে রুমিন ফারহানা একটা চমৎকার কথা বলেছেন, যদি সেটাই করবেন তাহলে আওয়ামী লীগের কি দোষ ছিল। মানে কথা প্রসঙ্গে তিনি এটা বলেছেন যে আওয়ামী লীগের যে দোষগুলো, আওয়ামী লীগের যে ভুলগুলো, সেগুলোই যদি আপনি করবেন তাহলে আওয়ামী লীগকে দোষারোপ করার কোনো স্কোপ কি থাকে? অসাধারণ কথা। কিন্তু রাজনীতিতে এই কথাটা যদি সত্যি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে রাজনীতি কত সুন্দর ব্যাপার হতে পারে। ভারতের গণতন্ত্রে সাম্প্রতিক সময়ে অনেক উত্তেজনা দেখা গেলেও আমরা যদি ভারতের দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা দেখি, তাহলে আমরা দেখি যে সেখানে জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে কোনো দল, সেটা বিজেপি হোক, কংগ্রেস হোক, সেটা তৃণমূল কংগ্রেস হোক, বাম হোক, এ দল হোক, ও দল হোক, কেউ কখনো প্রশ্ন তোলেনি কিংবা মহাত্মা গান্ধীর অবদান কিংবা তার স্বীকৃতি নিয়ে এতটুকু শব্দ উচ্চারিত হয় না ভারতের রাজনীতিতে। কিন্তু ঠিক তার ব্যতিক্রম আমরা আমাদের দেশের রাজনীতিতে দেখি। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বুঝি যে বঙ্গবন্ধু জাতির পিতা, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গেলে তখন বুঝি যে বঙ্গবন্ধুর আসলে মুক্তিযুদ্ধে কোনো অবদানই নেই। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় যে মেজর জিয়াউর রহমান, তার মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই। বিএনপি ক্ষমতায় আসলে বোঝানো হয় যে মেজর জিয়াই মুক্তিযুদ্ধের সব কিছু, বঙ্গবন্ধু কিছুই না। এই যে রাজনীতি, এই রাজনীতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যৎটা এরকম হিংসা প্রতিহিংসার চাষাবাদ এতটা উর্বর হয়ে যাবে যে আজকে আমি যে ইটটি ছুঁড়ছি কারো দিকে, সেই ইটটা পাটকেল হয়ে বহুগুণ শক্তিশালী হয়ে আমাদের দিকে ছুটে আসতে পারে, যেটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। এবং দেশটা অস্থির হোক, দেশে বিরাজনীতিকরণের যে চেষ্টা, সেই চেষ্টা যারা করে, সেই মেটিকুলাস ডিজাইন যারা করে, তারা আবারও কোনো সুযোগ খুঁজে রাজনীতিবিদদের পাশ কাটিয়ে তারা দেশে রাজ করতে আসুক, এরকম পরিবেশ নিশ্চয়ই আমরা আর চাই না। সুতরাং আমার মনে হয় যে ভাবনাগুলো সেরকম মানে কি বলবো, যে খুবই স্মার্ট ভাবনা এবং সমৃদ্ধ ভাবনা হওয়া উচিত, যে ভাবনা কেউ কারো ক্ষতি করবে না, কারো দ্বারা কারো ক্ষতি সাধিত হবে না। এখন মানে 15 আগস্ট